সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে ফিজিক্সের খুবই স্টুডেন্টদের কাছে এক ধরনের আতঙ্ক বলা যায় যে ফিজিক্সের অধ্যায় 3 এবং 4 এই দুইটা অধ্যায়ে প্রায়শই আসে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কপি কল কপি কল নিয়ে আলোচনা করব। কপি কল সংক্রান্ত বেশ কয়েকটা টাইপস আছে। তাহলে আজকে টাইপস 1 থেকে টাইপস 4 পর্যন্ত 4টা টাইপস নিয়ে আলোচনা করব। এই টাইপসগুলো যদি তোমরা ক্লিয়ারলি বুঝো, এই 15 থেকে 20টা মিনিট, একটু 15 থেকে 20টা মিনিট একটু ধৈর্য সহকারে দেখবে, তাহলে আমার মনে হয় এই কপি কল সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না, আশা করি ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে লাল রঙের গোল একটা রিং, এটা হচ্ছে কপিকল, যেটা হুইল, একটা চাকার মতো কাজ করে। তোমরা স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে দেখতে পাবে যে জাতীয় পতাকা উত্তোলন করার সময় এক পাশে রশি, দুইটা রশি ঝুলানো থাকে, এক পাশে রশি টানলে আর এক পাশে পতাকা উপরে উঠে যায়, উপরে একটা চাকা, একটা রিং এর মতো থাকে, ওইটাই হচ্ছে কপিকল। তো এখানে একটা কপিকল 2 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটা এই সুতার মাধ্যমে কপিকলের সাথে ঝুলাই দেওয়া আছে। এখানে নিচে 5 কেজি একটা ভর ঝুলানো আছে। এখন এখানে মনে করো এটা M1, এটা জাস্ট এম। তো এটা কপিকল। এই যে সুতা, সবুজ রঙের সুতা দেখতে পাচ্ছ, এই সুতার সাথে এই বস্তুটা ঝুলানো। তাহলে যখন আমরা কপিকল স্টার্ট করবো, রান করবে যখন, তখন এই কপিকলটার মাধ্যমে এই বস্তুটা, এই 2 কেজি ভরের বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসবে, টেনে নিচের দিকে, ওজনটা নিচের দিকে কাজ করবে, এই বস্তুটার ওজন কার্যত নিচের দিকে কাজ করবে। কিন্তু সুতার যে একটা টান বল, সুতাটা বস্তুটাকে অবশ্যই টেনে উপরের দিকে ধরে রাখবে। এজন্য সুতার একটা নিজস্ব টান বল কাজ করবে, ক্যাপিটাল টি। আমরা ধরে নিব যে, মনে করি টান বল টি, এবং আমরা জানি যদিও অভিকর্ষ ত্বরণ জি একটা কাজ করে নিচের দিকে সবসময়, তারপরেও প্রত্যেকটা বস্তুর উপরে টোটাল সিস্টেমের একটা ত্বরণ কাজ করবে। যেই সিস্টেমের ত্বরণ নিয়ে তোমাদের বোর্ড সৃজনশীলে প্রশ্ন আসে যে এই বস্তুটা কত ত্বরণের নিচের দিকে পড়বে, অথবা এই বস্তুটার উপরে কি কপিকল চালু করলে এই বস্তুটার উপরে বা এই বস্তুটার উপরে কি প্রভাব পড়বে। তো আমরা সেই পুরো সিস্টেমের ত্বরণটাকে ধরি সাপোজ এ, এবং ত্বরণ এ। যদি তাই হয়, যখন এবার মনে করো কপিকল রান করবে, রান করার পর এই বস্তুটা নিচের দিকে পড়বে, টি তাকে উপরের দিকে টান বল হিসেবে কাজ করবে। আমরা এর ঘর্ষণ বল যেভাবে পড়েছি, যে প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল, প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল মাইনাস করে যেটা হয়, এটা হচ্ছে কার্যকর বল, কার্যকরী বল। ফাইনালি এফ ইকুয়াল টু এম ই। এই যে এফ ইকুয়াল টু এম এ, এখানে এই এফ এর মধ্যে এফটা হচ্ছে আমার এই এই M1 গুণন জি, এবং এই টিটা হচ্ছে ঘর্ষণ বল হিসেবে কাজ করবে। এখানে আমাদের এর ভিতরে আছে হচ্ছে এফ মাইনাস এফ টি ইকুয়াল টু এম এ। এটা আমরা নর্মালি ঘর্ষণ বলের ক্ষেত্রে প্রয়োগ করি, এই বিষয়টা এখানে কাজ করবে। তার মানে এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে, M1 বস্তুর ক্ষেত্রে, তাহলে এই বস্তুর ওজন নিচের দিকে, টি ওপরের দিকে, তাহলে জয়ী কে হবে? M1 বস্তুটা নিচের দিকে পড়বে, এটা স্বাভাবিক। তাহলে আমরা এই M1G মাইনাস টি, M1G মানে বস্তুর ওজন নিচের দিকে পড়বে, টি উপরের দিকে টান বাধা দেবে, এটা মাইনাস করে ইকুয়াল টু MA। এটা 1 নাম্বার। এম বস্তুর ক্ষেত্রে দেখো, এই বস্তুটা যে ওজন যাই আছে সেটা হচ্ছে একটা তলের উপরে বসে আছে। এই তলের উপরে বসে থাকলে তার ওজনটা নিচের দিকে কাজ করতে পারছে না, কারণ এখানে একটা রিফ্লেক্সিভ ফোর্স কাজ করবে, যে ফোর্সটা ওই বস্তুটাকে ব্যালেন্স করে ওই তলের উপরে রেখে দিবে। তাহলে এই বস্তুটার নিচের দিকে আসবে না, জাস্ট সুতার যে টান, সুতার টান এসে সামনে মুভ করে নিচের দিকে চলতে থাকবে। তাহলে এই এম বস্তুর ক্ষেত্রে অনলি টি ইকুয়াল টু এম ই। এখন জাস্ট ম্যাথমেটিক্যাল সলিউশন, যে আমরা যদি এই টি এর মানটা এখানে বসাই দিই, অথবা এই দুইটা যদি সমীকরণ আমরা যোগ করি, যোগ করলে টি টি কেটে যাবে। দেখো সমাধানটা কিভাবে হতে পারে, যে 1 প্লাস 2, এই 1 আর 2 সমীকরণ যদি আমরা যোগ করি, ফাইনালি M1G মাইনাস টি ইকাল টু M1A, টি ইকাল টু ME। এটা যোগ করি যদি আমরা,
তাহলে আমাদের কি হবে, এই টি মাইনাস টি প্লাস টি কেটে যাবে, কেটে গেলে বাম পাশে থাকবে শুধু এম ওয়ান জি ইকাল টু এম ওয়ান এ প্লাস এম এ। তো এম ওয়ান জি ইকাল টু এম ওয়ান প্লাস এম এ। ফাইনালি আমরা এই ত্বরণের মান পাবো এ ইকাল টু এম ওয়ান জি এম ওয়ান প্লাস এম। ক্লিয়ার? এখন তোমরা যদি এই মানগুলো এখানে পুট করো, অর্থাৎ এম ওয়ান এর মান 5 কেজি, এম এম এর মান 2 কেজি, 5 গুণন 9.8, 5 প্লাস 2, এটা হিসাব করে দিলে আমরা ত্বরণের মানটা পেয়ে যাবো, যে কত ত্বরণে এই বস্তুটা নিচের দিকে পড়বে। ক্লিয়ার? এখন তোমাদের যদি এটাতে কোনো কোশ্চেন না থাকে, এখানে আমি এই টাইপ 1 এর মধ্যে আর একটু শর্ত জুড়ে দিতে পারি। দেখো প্রথমে খেয়াল করছো কিনা, এখানে লেখা আছে ঘর্ষণহীন তল। ঘর্ষণহীন মানে এই যে তলের উপরে বস্তু, ওপর দিয়ে বস্তুটি যাবে, সেখানে কোনো ঘর্ষণ কাজ করবে না। যদি ঘর্ষণ কাজ করে সেক্ষেত্রে কি হবে? সাপোজ এই বস্তুর উপরে এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, তাহলে সেই ক্ষেত্রে এই যে টি যাবে, তাহলে টি যে যাবে, যাওয়ার সময় এখানে টি যে আমরা টান বলের কারণে, টান বলের কারণে এই বস্তুটা সামনের দিকে মুভ করবে, সেই ক্ষেত্রে ঘর্ষণ বলটা মাইনাস হবে। এবং তোমরা পরীক্ষার কিভাবে বুঝবে কোশ্চেন দেখে, এখানে ঘর্ষণ যুক্ত তল বলতে পারে, অথবা এখানে ঘর্ষণ সহগ যে আছে এফ মিউ, এই মিউ এর মানটা দেওয়া থাকবে, সাপোজ 0.2। সেক্ষেত্রে আমরা কি করব, তল, সেই ক্ষেত্রে আমরা বললাম এই যে এটা বাধা দিবে, কি বাধা দিবে, এখানে যে বিষয়টা কাজ করবে, ঘর্ষণ বল এফ ইকুয়াল টু মিউ ডাব্লু, আমরা জানি এফ সমান মিউ ডাব্লু, তাহলে মিউ ডাব্লু হচ্ছে এম জি, তাহলে এই এম জিটা এখানে কাজ করবে কিভাবে, টিটাকে এই এফ কে বাধা দিবে, টিটাকে এই এফ কে ঘর্ষণটা বাধা দিবে যখন ঘর্ষণ যুক্ত তল ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে যদি আমরা 1, 2 সমীকরণ যোগ করি, তাহলে মাইনাস টি প্লাস টি কেটে যাবে, এর কাটলে কি থাকছে, এম ওয়ান জি মাইনাস এফ কে ইকুয়াল টু এম ওয়ান এ প্লাস এম এ, এবং এই মিউ কে এর জায়গায় এখানে মিউ এম জি ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা এ কমন নিয়ে নিই, এম ওয়ান প্লাস এম এ। ফাইনালি এম ওয়ান প্লাস এম যদি এই পাশে পার করে দিই, তাহলে এ ইকুয়াল টু এম ওয়ান জি মাইনাস মিউ এম জি ডিভাইডেড এম ওয়ান প্লাস এম। এটা হচ্ছে ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে এই কপিকলের এই বস্তুটা কত ত্বরণের নিচের দিকে পড়বে। তাহলে ফাইনালি আমরা এখানে যদি এই মানগুলো পুট করি, মানগুলো অবশ্যই দেওয়া থাকবে, এই মানগুলো যেটা নিচের দিকে পড়বে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এম ওয়ান ইজ গ্রেটার দেন এম হয়, তো এটা আমরা এইভাবে ঘর্ষণযুক্ত তল বা ঘর্ষণবিহীন তলে আমরা এটা সলিউশন করব। এটা হচ্ছে সেই ত্বরণ। ওকে, ক্লিয়ার? এখন আমরা যাব টাইপ 2, যে এখানে জাস্ট তোমার স্কুলের জাতীয় পতাকা উত্তোলনের যে দণ্ড আছে, সেই দণ্ডের উপরে একটা রিং, দুই পাশে সুতা ঝুলানো, সেম ওই জিনিসটার সাথে কল্পনা করো। এটা একটা রিং, দুইটা রশি, দেখবে এক পাশে রশি টানলে ওর পাশে রশি এই কপিকলের মাধ্যমে ঘুরছে। তো সেই ক্ষেত্রে মনে করো 5 কেজি এখানে আছে, এখানে একটা 3 কেজি বস্তু, সাপোজ দিস ইজ M1, দিস ইজ M2। এখানে কিন্তু সুতার টান বলটি, তো সেম কেস দেখো, এখানে আমরা তাহলে কি করব, এই কপিকল যখন রান করব তখন M2 ইজ গ্রেটার দেন M1, M2 ইজ গ্রেটার দেন M1, এক্ষেত্রে M2 বস্তুটা নিচের দিকে পড়বে এবং M1 বস্তুটা উপরের দিকে যাবে। তাহলে এই M2 বস্তুর ক্ষেত্রে
M2 বস্তুর ক্ষেত্রে M2 জি ফাইনালি যখন বস্তুটা নিচের দিকে পড়বে তাহলে টি এর চেয়ে এই বস্তুর ওজনটা বেশি হবে। দ্যাটস দ্য ম্যাটার। এটা ইকুয়াল টু M2A এক নাম্বার। আর M1 বস্তুর ক্ষেত্রে কি হবে? M1 বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন নিচের দিকে, ভালো করে খেয়াল করবে, বস্তুর ওজন নিচের দিকে, সুতা উপরের দিকে। তো রান করার সময় এই বস্তুটা ওজন নিচের দিকে যখন মুভ করবে তখন এটাকে সহ উপরের দিকে তুলে নিয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে বস্তুর ওজন এসে টান বল জয়ী হচ্ছে। এই জন্য টান বল উপরের দিকে কাজ করবে, বস্তুর ওজন নিচের দিকে। ফাইনালি টি মাইনাস M1G ইকাল টু M1A। টি বড়, বস্তুর ওজন ছোট। বস্তুর ওজন বেশি, টি কম, এটা ঘর্ষণ বাধা দেবে। এখানে যদি আমরা 1+2 করি সেই ক্ষেত্রে -t + t কেটে যাবে এবং এটাতে M2G মাইনাস M1G ইকুয়াল টু M2A প্লাস M1A। তো আমরা যদি এখান থেকে, অনেক বইতে এইভাবে সরাসরি সূত্র লেখা থাকে, আমরা এখান থেকে A কমন নিলে ফাইনালি A ইকুয়াল টু পাবো A ইকুয়াল টু M2 মাইনাস M1 ডিভাইডেড M1 প্লাস M2। এটা হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ। খেয়াল করে, এটা দিয়ে তোমরা এমসিকিউ সলভ করতে পারবে, অথবা পরীক্ষায় যদি খুবই দ্রুত, সময় কম থাকে, সময় স্বল্পতার খাতিরে এটা ব্যবহার করতে পারবে। কিভাবে? যে M2 বেশি, M2 ইজ লেস দ্যান M1, এটার ক্ষেত্রে M2 বড়, M2 ছোট, M2 নিচের দিকে পড়বে, M1 উপরের দিকে পড়বে। তাহলে M2 মাইনাস M1 ইন্টু জি নিচে টোটাল দুইটার ভর। এটা দিয়ে তোমরা ফাইনাল ত্বরণ বের করতে পারবে খুবই, যদি 4 টাইম হয়, ঠিক আছে, সিরিয়াস কেস। তাহলে এটা আমরা শিখলাম টাইপ 2। টাইপ 2তে একটা কপিকল, জাস্ট দুই পাশে দুইটা বস্তু ঝুলবে, এটা হচ্ছে টাইপ 2। এরপরে যাবো টাইপ 3। বিষয়টা এরকম যে একটা তলে এখানে একটা কপিকল, এখানে একটা কপিকল, মাঝখানে একটা বস্তুটা সাপোজ কি, তো এইখানে সিস্টেমটা হবে এমন যে এই বস্তুটার সাথে একটা রশ্মি দিয়ে এখানে একটা বস্তু ঝুলানো আছে, আর এদিকে একটা রশ্মি দিয়ে এখানে একটা বস্তু ঝুলানো আছে। ফাইনালি পূর্বের মতো এই সাপোজ এই 7 কেজি 5 কেজি, এটা সাপোজ m ইকুয়াল টু 2 কেজি। যখন দুইটা বস্তু দুই পাশে ঝুলানো থাকবে এবং মাঝখানে একটা বস্তু কাজ থাকবে, তখন সুতার টান বল দুই জায়গাতে দুই রকম হবে। সেটা কেমন? এখানে টান বল কাজ করবে সাপোজ T1 M1, T2 M2। তাহলে এই T1টা এদিকে টানবে আর T2টা এদিকে টানবে। এই সিস্টেমের ক্ষেত্রে কি হবে? এখানে বস্তু কিন্তু তিনটা, এটা 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 M একটা। তাহলে একটা একটা করে আমরা ক্লিয়ার করব। M1 বস্তুর ক্ষেত্রে কি হবে? M1 যেহেতু এটা সিস্টেমে বলছি যে এখানেও M2 ইজ গ্রেটার দ্যান M1, এক্ষেত্রে এটা ওজন বেশি হবে, এটা নিচের দিকে, এটা এটার ওজন নিচের দিকে কাজ করবে, কিন্তু মূল সিস্টেমটা যখন চালু হবে তখন এইটা উপরের দিকে চলে যাবে সুতার টানে। এখন M1 বস্তুর ক্ষেত্রে তাহলে এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে, সুতা উপরের দিকে যাবে। ফাইনালি M2 যদি আমরা আগে বুঝি, এর আগের মতো M2টা আগে হলে ক্লিয়ার হবে। M2টা নিচের দিকে চলে আসবে, পুরো সিস্টেম রান করার পর বস্তু নিচের দিকে টানবে, সুতা উপরের দিকে টানবে। তাহলে ফাইনালি কে জয়ী হবে? বস্তু জয়ী হবে, কারণ বস্তুটা নিচের দিকে আসবে। তাহলে আমরা এটা বলতে পারি যে M2G মাইনাস T1 ইকুয়াল টু M2A। M1 বস্তুর ক্ষেত্রে কি হবে?
টি ওয়ান, সরি এখানে টি টু হবে, এম ওয়ান বস্তুর ক্ষেত্রে টি ওয়ান উপরের দিকে টানবে, বস্তু নিচের দিকে পড়বে। এই টি এই এম টু বস্তুর টানে এই এম ওয়ান বস্তুটা উপরের দিকে মুভ করবে। ফাইনালি টি ওয়ান জয়ী হচ্ছে। তার মানে টি মাইনাস এখানে এম টু জি মাইনাস টি টু বস্তুর ওজন মাইনাস টি টু, আর এখানে টি ওয়ান মাইনাস বস্তুর ওজন। তার মানে টি ওয়ান মাইনাস এম ওয়ান জি ইকাল টু এম ওয়ান এ। এরপরে মজার ব্যাপারটা হচ্ছে পি বস্তুর ক্ষেত্রে। তাহলে পি বস্তুটা কি হবে? টি টু এদিকে টানবে, টি ওয়ান এদিকে, টি টু এদিকে, টি ওয়ান এদিকে, দুটা দুই দিকে টান। ফাইনালি কে জয়ী হবে? একটা বস্তু, একটা রশি দুই মাথা থেকে দুইজন টানছে, তাহলে যেদিকে রশিটা মুভ করবে ওইটা জয়ী হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এম টু বস্তুটা নিচের দিকে পড়বে, তাহলে টি ওয়ানটা টি ওয়ান এর চেয়ে টি টু এর টান বেশি হবে। ফাইনালি টি টু জয়ী হবে, অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান সমান এমজি। টি টু মাইনাস টি ওয়ান সমান এম ই। ফাইনালি এই সমীকরণ দাঁড়াবে। এবার আমরা যোগ করে দেখি, অনেকগুলো টি ওয়ান টি টু হয়ে গেছে, যোগ করে দেখি আল্লাহ ভরসা। তো এটা হচ্ছে পি বস্তুর ক্ষেত্রে আমরা যখন যোগ করব 1 যোগ 2 যোগ 3, সেই ক্ষেত্রে কি হচ্ছে? এখানে এখানে কেটে দেই, তোমরা একটু আলাদা করে তুলে নিয়ে কাটাকাটি করবে। তো এই টি টু মাইনাস টি টু প্লাস টি টু কেটে যাবে, প্লাস টি ওয়ান মাইনাস টি ওয়ান কেটে যাবে। এইবারে বিসমিল্লাহ বলে যারা যারা আছে তাদের লিখে দিই এম টু জি মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু তিনটার যোগফল এম টু এ, এম ওয়ান এ, এম এ। এখানে জি যদি কমন অবস্থায় রাখি, সিস্টেমের এটা কমন, তাহলে আমরা ফাইনালি পাবো এ ইকুয়াল টু ডিভাইডেড এম টু প্লাস এম ওয়ান প্লাস এম। এটাও কিন্তু তোমরা আগের মতো করে সংক্ষিপ্ত আকারে, বিভিন্ন বইয়ে এইভাবে সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, স্টুডেন্টদের কোশ্চেন যে স্যার এখানে এই এতগুলো এম কোথা থেকে আসলো, বা এম টু মাইনাস এম ওয়ান কেন, এম কোথায় গেল, ইত্যাদি ইত্যাদি। এই ডিটেলস যদি তোমরা বুঝে আসো, তো ফাইনালি এখানে যদি তোমার এই এম ওয়ান এম টু এবং এম এর মানগুলো ইনপুট করো, তাহলে আমার এই এই সূত্র দিয়ে সহজে ত্বরণ বের হয়ে যাবে। দেখো ফাইনালি এই যে এম ওয়ান এর এম টু বড়, তাহলে এম টু নিচে আসবে, এম ওয়ান উপরের দিকে যাবে, তাহলে এম টু মাইনাস এম ওয়ান, তার সাথে জি, আর নিচে এম ওয়ান এম এম টু তিনটার যোগফল। এটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণের বস্তুটি নিচের দিকে পড়বে। ফাইনালি এটা অবশ্যই ঘর্ষণহীন, ঘর্ষণহীন তল। তাহলে এখন একজন প্রশ্ন করছে স্যার ঘর্ষণ, এখানে ঘর্ষণ থাকতে পারে না, এখানে ঘর্ষণ যদি থাকে তাহলে কি হবে? এটা আমরা টাইপ 3 শিখলাম। স্যার ঘর্ষণ যদি থাকে তাহলে কি হবে স্যার? অবশ্যই ঘর্ষণ থাকতে পারে। ঘর্ষণ থাকলে তাহলে তখন কি হবে স্যার? এই যে এই জায়গাতে ঘর্ষণ বল কাজ করবে স্যার, মনে আছে স্যার আমরা টাইপ 2 তে শিখে আসছি। সেইখানে কি হবে? এখানে অবশ্যই স্যার মিউ এর মান দেওয়া থাকবে। এটা দেখে আমরা বুঝে যাব যে এখানে ঘর্ষণ সহগ দেওয়া আছে, মানে ঘর্ষণ যুক্ত তল। অবশ্যই এখানে তখন ঘর্ষণ দেওয়া থাকবে। যদি প্রশ্নে বাংলায় উল্লেখ না থাকে, আমি আবারও রিপিট করছি যে ঘর্ষণ যুক্ত না ঘর্ষণ বিহীন তল উল্লেখ না থাকলে, এটা থাকলে বুঝে নিব ঘর্ষণ সহ, না থাকলে ঘর্ষণ নাই। তাহলে এটা থাকলে অবশ্যই আমরা সেই আগের মতো এফ কে বের করে নিব, মিউ ডাব্লু অর্থাৎ মিউ এম জি। এই মানটা এখানে এসে বাধা দিবে। কখন বাধা দিবে? ঘর্ষণ যুক্ত তল। এবং সেই ক্ষেত্রে কি হবে? টি টু মাইনাস টি ওয়ান, এটা তো থাকবেই। টি টু ডানে টানবে, টি ওয়ান বামে টানবে, তাহলে টি টু মাইনাস টি ওয়ান আছে। এরপরে থার্ড একটা ফোর্স বাধা দিবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণটা হচ্ছে গতির বিপরীতে কাজ করে। তাহলে এখানে আরেকটা মাইনাস হবে কি? এফ কে। তাহলে যদি আমরা যোগ করি তাহলে এখানে পরিবর্তন হবে না, তার অবশ্যই হবে। এখানে এই যে যখন যখন কেটে যাবে টি টু টি ওয়ান এদের সাথে কাটাকাটি হয়ে যাবে, তখন এই দুইটার সাথে আরেকটা ফোর্স থাকবে এম টু জি মাইনাস এম ওয়ান জি মাইনাস এফ টু।
এফ কে তো আগে ছিল না স্যার, তাহলে এখন এম টু জি মাইনাস এম ওয়ান জি মাইনাস এফ কে ইকুয়াল টু এ যদি আমরা কমন নিই এম ওয়ান প্লাস এম এ, তাহলে ফাইনালি এ ইকুয়াল টু এম টু জি মাইনাস এম ওয়ান জি মাইনাস এফ কে ডিভাইডেড এম টু প্লাস এম ওয়ান প্লাস এম। এটা হচ্ছে টাইপস 4 ঘর্ষণযুক্ত তলে দুইটা বস্তু কপিতলের দুই পাশে ঝুলানো থাকলে এই ত্বরণে তখন এই বস্তুটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। ব্যাপারটা খুব ইজি আসলে। আমি অনেকদিন হলোই এটা ক্লাসটা নিব করে হচ্ছে না। তো ইদানিং স্টুডেন্টদের এসএসসি, বিশেষ করে এসএসসি 2026-এর বেশ কিছু শিক্ষার্থীর চাওয়া পাওয়া ছিল স্যার কপিতলটা, যদিও রাজশাহী বোর্ডে 2025 সালে আসছিল। আমি মূলত রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথাটা বললাম। তারপরেও ওভারঅলি শুধু নট অনলি রাজশাহী বোর্ড, যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যদি এটা ফলো করে কপিতল সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমার বিভিন্ন বোর্ড কোশ্চেন বিভিন্নভাবে বিভিন্ন গাইডে পাবে। এটার সলিউশন তোমরা ফলো না করে এই আমি যে চারটা টাইপ দিলাম, এই সলিউশন চারটা যদি ফলো করো, একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করো, আশা করি এই কপিকল সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো এটা সংক্রান্ত আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি, এবং এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।